প্রতিষ্ঠিত হচ্ছে, তার মধ্যে থেকেই বিদ্যালয়ে এগিয়ে চলেছে এবং এই বিদ্যালয়ে আজীবন চলতে থাকুক, এটাই আমরা কামনা করি। দেখুন, আমরা জানি না যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো আর কোনো গ্রহ বা নক্ষত্র আছে কিনা যেখানে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু আমরা এখানে সবাই জানি পৃথিবীতে যে জীবজগৎ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তার কারণ হচ্ছে মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে না। মানুষ ভাবনা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে কর্ষণ করে আর উন্নত থেকে উন্নততর হতে পারে। মানুষে একমাত্র জীব যে শব্দের পাশে শব্দ বসিয়ে মালা গেঁথে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। মানুষে একমাত্র জীব যে আনন্দে উচ্ছলভাবে হেসে উঠতে পারে। আর কোনো জীবকে হাসতে দেখবেন না, কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে কিন্তু হাসতে পারে না। মানুষ একমাত্র হাসতে পারে। তাই মানুষ হচ্ছে ঈশ্বরের দান, আনন্দময় জীব। এখন এই শ্রেষ্ঠ জীব মানুষকে আর কতকাল আর কত যুগ এই পৃথিবীতে তার অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে পারবো, সেটাই বিজ্ঞানের সব থেকে বড় চ্যালেঞ্জ। নাকি মনুষ্য জীবন বিলীন হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়? বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে চলেছে যে মানুষের জীবনকে কতটা দীর্ঘস্থায়ী করা যায়। প্রশ্ন কেন এলো? প্রশ্ন এলো এই কারণে, সেই আদিম যুগ থেকে আজকের যে উন্নত যুগে আমরা প্রবেশ করেছি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আমরা আজকের যে উন্নত যুগে আমরা রয়েছি, আমরা যা কিছু গ্রহণ করেছি এই পৃথিবী থেকে গ্রহণ করেছি। আমাদের খাদ্য, আমাদের পরিদেহ, আমাদের বাসস্থান সবই আমরা প্রকৃতি থেকে নিয়েছি। ফলে মানুষ যত নিজেকে উন্নত করেছে, সমান্তরালভাবে প্রকৃতিকে কিন্তু সংহার করতে করতেই মানুষ কিন্তু এগিয়েছে। তাই প্রকৃতিও মাঝে মাঝে প্রতিশোধ নেয়, এটা আমরা জানি। এই যে কত বনাঞ্চল কেটে তবে এক একটা করে মহানগর বা শহর গড়ে উঠেছে, ফলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে অনুপাত সেটা বিঘ্নিত হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এটা মানুষের বিপক্ষে যাচ্ছে। আজকে দেখবেন যে পৃথিবীর টেম্পারেচার কত বেড়ে গিয়েছে। যে কোনো সময় ইয়াস, আমফান, আমাদের ঘূর্ণিঝড় আমাদের উপরে আছড়ে পড়ছে এবং বিজ্ঞানীরা বলছেন যে সুমেরু কুমেরুর বরফ যদি গলতে থাকে, যে পরিমাণ টেম্পারেচার পৃথিবীর বাড়ছে, তাতে কলকাতার মতো মহানগরও সে কিন্তু জলের তলায় চলে যেতে পারে। তার মানে প্রকৃতি কিন্তু একটা অ্যালার্ম দিচ্ছে। অর্থাৎ এই অবস্থার মধ্যে আমরা যখন আছি, যখন আমরা প্রাকৃতিক যে সম্পদগুলো ব্যবহার করি, সেই সম্পদগুলোও নিঃশেষ হচ্ছে এবং এই যে মাটির নিচে যে পানীয় জল, এই পানীয় জল আমরা ব্যবহার করতে করতে গ্রাউন্ড ওয়াটার লেভেল, তার স্তর কিন্তু অনেক নিচে নেমে গিয়েছে। এবং এই ভারতবর্ষের দক্ষিণ ভারতে অনেক শহর আছে যেখানে পানীয় জল অন্য জায়গা থেকে ট্যাঙ্কারে করে আনতে হয়, মাটির নিচে জল পাওয়া যাচ্ছে না। এবং আমাদের এই বেঙ্গলে বেশ কিছু ব্লক কিন্তু অ্যালার্মিং পজিশনের মধ্যে রয়েছে। অনেক ডিপ করলেও পানীয় জল পাওয়া যায় না, কোথাও আর্সেনিকের স্তর কিন্তু স্পর্শ করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা প্রকৃতিকে কিন্তু পাশাপাশি ধ্বংস করছি। তাই বর্তমানে ডেভেলপমেন্টের সংজ্ঞাটা বদল হয়ে গিয়েছে। এখন ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট যেটা পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রেখে যে ডেভেলপমেন্ট, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যেটা আগামী প্রজন্মের জন্য বর্তমান যে প্রাকৃতিক সম্পদের যে ভাণ্ডার আছে সেটাকে আগামী প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রেখে বর্তমানের চাহিদা মেটানো, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে যদি আমরা আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত রাখতে পারি, তাহলে মানুষের জীবন কিন্তু আরো দীর্ঘস্থায়ী হবে। তাহলে সেই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে আমি প্রিজার্ভ করবো আগামী প্রজন্মের জন্য, করে বর্তমানে চাহিদা মেটাবো। এটা তো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেল যে আমি যদি প্রাকৃতিক সম্পদকে আগামী প্রজন্মের জন্য রাখতে চাই, কারণ
মাটির নিচে পেট্রোলিয়াম কয়লা ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে, তারপর চলবে কি করে? তাহলে আগামী প্রজন্মের জন্য যদি আমি রিজার্ভ করি, তাহলে বর্তমানে চাহিদা মেটাবো কেমন করে? সেখান থেকেই এলো স্যাক্রিফাইসের কথা, অর্থাৎ পরিমিত ব্যবহারের কথা, অর্থাৎ ত্যাগের কথা। বর্তমান সাস্টেনেবল ডেভেলপমেন্ট সে কথাই বলছে। যেমন ধরুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে ট্যাপ ওয়াটার আছে সেখান থেকে ঝরঝর করে ঝর্ণার মতো জল পড়ছে। আমার খুব ভালো লাগছে, কারণ আমার দেখতে ভালো লাগছে। কিন্তু এই যে ভালো লাগা, সেটাকে আমার স্যাক্রিফাইস করতে হবে। আমাকে কিন্তু ট্যাপ ওয়াটারটা বন্ধ করে দিতে হবে, কারণ জলের অপচয় করা যায় না, কারণ জল ক্রমশ পানীয় জল নিঃশেষ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা যেটা চেষ্টা করি, সারফেস ওয়াটারকে পানীয় জলে কনভার্ট করে মানুষকে দেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। অর্থাৎ এই যে পরিমিত ব্যবহার, আমি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করব পরিমিত আকারে, অর্থাৎ আমার যে চাহিদা সেই চাহিদাকে আমি সীমিত রাখবো। এখান থেকেই যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের কথা এসেছে, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে আছে একটাই কারণে, যে আমাদের মানুষ্য জীবনকে আরো দীর্ঘস্থায়ী করতে হবে, আমাদের পরিবেশকে সঠিক রাখতে হবে। বলছি, যদি 1 কোটি গাছ আমরা লাগাই, 1 লক্ষ কোটি গাছ যদি আমরা লাগাই, তাহলে 100 বছর আগে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে রেশিও ছিল, আমরা সেখানে পৌঁছতে পারবো। তার মানে বুঝতে পারছেন যে আমরা পরিবেশের কতটা আমরা ক্ষতি করে ফেলেছি। এবং গিয়ে দেখবেন এখন দিল্লি তো বটেই, প্রায় নীল আকাশ আর দেখা যায় না। এবং আমাদেরও কলকাতা হয়তো তার থেকে একটু বেটার আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমাদের পরিবেশকে সুস্থ রাখা, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হয়। এখন এই যে ত্যাগের কথা, এই ত্যাগের কথা তো একসময় ধর্ম বলে গিয়েছিল। যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়নি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্মকে কেন্দ্র করে সভ্যতা পেয়েছিল মানুষ। সেই প্রতিটি ধর্মেরই মূল কথা হচ্ছে, ইহকালে ত্যাগ করলে পরকালে শান্তি পাওয়া যায়। এই যে ইহকালে তুমি যদি ত্যাগ করো, তাহলে একটা পরকালে তুমি গিয়ে শান্তি পাবে। প্রতিটি ধর্মের মধ্যেই ত্যাগের কথা বলা আছে। আমাদের কিন্তু আজকে এই উন্নতির যুগে, যখন আমরা এআই যুগে প্রবেশ করেছি, তখন কিন্তু আমাদের নতুন করে ভাবতে হচ্ছে যে আমাদের ব্যবহারকে, আমাদের চাহিদাকে আমরা কতটা সীমিত করে থাকতে পারি। এর মধ্যে থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এই যে চেতনাগুলো দরকার, আমার পরিবেশ, আমার সমাজ, আমার দেশ, আমার আশেপাশের যত মানুষ আছে, তাদের যে জীবনযাত্রা, সেই সম্বন্ধে ছাত্রছাত্রীদের নির্দিষ্টভাবে জ্ঞান তৈরি করা দরকার। তাই পাঠ্যপুস্তকের মধ্যে যা কিছু থাকে, তার বাইরেও পড়াশোনা ছাত্রছাত্রীদের ছোটবেলায় পড়েছি। আমি জানি না যে এখন সিলেবাসের মধ্যে বর্ণ পরিচয় বইটি আছে কিনা। সেই বর্ণ পরিচয় বইতে বিদ্যাসাগর মহাশয় একটি বালকের চরিত্র লিখেছিলেন, যে বালকের নাম হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে সুবোধ বালক। সে ঠিক শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে পরিচালিত করে। সে বাবা মার কথা শুনে চলে, ঠিক মতো স্কুলে যায়, বিদ্যালয়ে যায়, আবার সময় মতো বিদ্যালয় থেকে ফিরে আসে। এই সুবোধ বালকের চরিত্রটা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু যে ঈশ্বরচন্দ্র এই সুবোধ বালকের চরিত্রটা লিখেছিলেন, তিনি ছোটবেলায় মোটেই সুবোধ ছিলেন না, অত্যন্ত জেদি ছিলেন। কাজ ঈশ্বরচন্দ্রকে পড়তে বলতো, ঈশ্বরচন্দ্র তার বিপরীত কাজটা করত। সেই ঈশ্বরচন্দ্র পরবর্তীকালে বিদ্যাসাগর হলেন। সেই হুগলি জেলার বীরসিংহ গ্রাম থেকে, যে বীরসিংহ গ্রাম পরবর্তীকালে মেদিনীপুরের সাথে যুক্ত হয়ে যায়, সেই বীরসিংহ গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে মাত্র 8 বছর বয়সে বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে দামোদর নদ পেরিয়ে পত্রিকার সাব এডিটর হিসেবে, অর্থাৎ সেই ছোটবেলাকার যে ঈশ্বরচন্দ্র অত্যন্ত জেদি ছিল এবং মায়ের কথা, বাবার কথা শুনতেন না, তিনি পরবর্তীকালে কিন্তু বিদ্যাসাগর হয়ে উঠলেন, পণ্ডিত হয়ে উঠলেন। তার কারণ হচ্ছে একটাই, ঈশ্বরচন্দ্রের যে মেধা ছিল, ঈশ্বরচন্দ্রের যে স্মৃতিশক্তি ছিল, সেটা তিনি কাজে লাগিয়েছিলেন বলেই তিনি কিন্তু পণ্ডিত হয়ে উঠেছিলেন। আবার ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর বলতে আমরা কিন্তু ঈশ্বরচন্দ্রকে বুঝি, কিন্তু শুধু কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন? একেবারেই নয়। আরো অনেকেই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। আমরা কি তাদের কারো নাম মনে রেখেছি? বা আমরা কি বলতে পারবো যে ঈশ্বরচন্দ্র ছাড়া আর কি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন?
যেমন হরপ্রসাদ শাস্ত্রীর বাবা হরানন্দ বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যেমন যশোরের নীলকমল বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যেমন রাজীব লোচন বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। কিন্তু আমরা বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্রকে বুঝি বাঙালিরা। তার কারণ হচ্ছে একটাই, যে ঈশ্বরচন্দ্র তিনি কিন্তু শুধু নিজে পণ্ডিত হননি, তিনি সমাজের কাজ করেছিলেন, তিনি সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন, তিনি নারী শিক্ষা প্রসারে ব্রতী হয়েছিলেন, তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন, অর্থাৎ সমাজের যে সংস্কার করেছিলেন, মানুষের সমাজের যে ডেভেলপমেন্টের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, সেটাই কিন্তু ঈশ্বরচন্দ্রকে আমাদের মনে রাখতে বাধ্য করিয়েছে। অর্থাৎ এর থেকে আমরা যেটা বুঝতে পারি যে ছোটবেলায় যে শিশু সুলভ যে আচরণ আছে এটা স্বাভাবিক, এটা নিয়ে গার্জিয়ানকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু একটা বাচ্চার যে স্মৃতিশক্তি, যা মেধা এবং যে লক্ষ্য, সেটাকে অনুশীলনের মাধ্যমে সে পরবর্তীকালে কিন্তু বড় হয়ে উঠতে পারে এবং সে বিদ্যাসাগর হয়ে উঠতে পারে, সে বিবেকানন্দ হয়ে উঠতে পারে, সে নেতাজি হয়ে উঠতে পারে। কারণ সবার মধ্যেই সম্ভাবনা আছে, প্রতিটি বাচ্চার মধ্যেই সম্ভাবনা আছে। এই যুগটা এখন নেই যে আমরা কোনো বাচ্চাকে বলে দিতে পারি যে তোর দ্বারায় কিছু হবে না, এটা দয়া করে কেউ বলবেন না। কারণ প্রতিটি বাচ্চার মধ্যেই সম্ভাবনা আছে। আমরা নিজেরা সেট করে দিয়েছি যে অঙ্কে যদি কেউ ভালো না পারে তার মানে তার মাথাটা দুর্বল, অর্থাৎ সে মাথাটা নিরেজ। এটা তো আমরা ঠিক করেছি, সমাজ ঠিক করেছে, সেটা ঠিক নয়। অর্থাৎ দেখা যাবে যে ওই বাচ্চাটি হয়তো খুব সুন্দর ছবি আঁকতে পারে, ওই বাচ্চাটি হয়তো খুব দারুণ গান করতে পারে, ওই বাচ্চাটি হয়তো দারুণ বাজনা বাজাতে পারে। অর্থাৎ ওর মধ্যে কোনো না কোনো সম্ভাবনা আছে। আমরা যারা বড়, আমরা যারা গার্জিয়ান, সেটাকে খুঁজতে হবে এবং সেটাকেই নার্সিং করে তাকে পারদর্শী করে তোলা যেতে পারে। অর্থাৎ আমরা ঠিক করে দিলাম যে কেউ অঙ্কে ভালো হলে ভালো, কেউ ক্লাসে ফার্স্ট হলেই সে ভালো হবে, পড়াশোনায় কেউ ভালো হলেই সে ভালো হবে, না হলে সে ভালো নয়। এ ধরনের ভাবনা কিন্তু একদম ভাবা যাবে না। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই যে সম্ভাবনা আছে সেটাকে কিন্তু গড়ে তোলা হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। এবং যেটা বলি আমি, সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। কারণ দেখা গেছে যে যে কমিউনিটিতে এডুকেশন সব থেকে বেশি আছে, সেই কমিউনিটিতেই আর্থিক অবস্থা এবং সামাজিক ডেভেলপমেন্ট সব থেকে বেশি আছে। এটা সমীক্ষার কাজ। অর্থাৎ পড়াশোনা হচ্ছে জ্ঞানের আলো দিচ্ছে একটা বাচ্চার মধ্যে। আমরা বাবা মারা সন্তানের জন্ম দিই, কিন্তু শিক্ষক বিদ্যালয় সেটা হচ্ছে একটি পবিত্র মন্দিরের মতো, যেখানে টিচাররা কিন্তু তাকে জ্ঞানের আলো দিচ্ছে। তাই সমাজের শিক্ষকরা হচ্ছে সব থেকে সম্মানীয় মানুষ। অর্থাৎ বাবা মার পরে আমরা তাদের স্থান দিই সব সময়। অর্থাৎ আমরা সবাই মিলে, বাবা মা শিক্ষক সবাই মিলে, এই যে আমাদের সন্তান সমূহ যে বাচ্চাগুলো ছেলেরা রয়েছে, তাদের গড়ে তোলার কাজটা আমরা করছি। সেই গড়ে তোলার কাজের মধ্যে হচ্ছে উৎসাহিত করা। অর্থাৎ যতটা আপনি ইন্সপায়ার করতে পারবেন, যতটা তাকে উৎসাহ দিয়ে দিতে পারবেন, তাহলেই কিন্তু সেই বাচ্চা আস্তে আস্তে কোনো না কোনো ক্ষেত্রে নিজেকে বড় করে তুলতে পারবে। অর্থাৎ উৎসাহ দেওয়াটা হচ্ছে সব থেকে বড় কাজ আমাদের করতে হবে। এবং পাঠ্যপুস্তকের মধ্যে যে বই আছে, সেই বইয়ের পাশে সেটা তো একটা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে পড়াশোনা করতে হয়। আমাদের এই সমাজে আমরা যা কিছু চারিদিকে দেখি, আমি প্রতি মুহূর্তে সেখানে পড়াশোনা করছি। আমার সাথে নতুন একজন মানুষের পরিচয় হলো, আমি কিন্তু তাকে পড়ার চেষ্টা করছি, আমি তাকে বোঝার চেষ্টা করছি। অর্থাৎ এই সমাজের প্রতিটা চোখ কান যদি আমরা খোলা রাখতে পারি, তাহলে আমাদের জ্ঞান কিন্তু আমাদের শরীরে ঢোকে। অর্থাৎ জ্ঞানী হয়ে উঠতে হবে। এবং এর জন্য বাইরেরও বই কিছু পড়া দরকার। আপনাদের একটা কথা বলি যে 1933 সালে 10ই মে, আপনারা হয়তো অনেকে জানেন যে জার্মানির প্রধান শহরে প্রায় 40,000 উন্মত্ত জনতা ছাত্র ইউনিভার্সিটির, তখন হিটলার জার্মানির রাষ্ট্রপতি, জার্মানির লাইব্রেরিগুলো থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যত বই আছে সেই বইগুলোকে এনে রাস্তার মাঝখানে জড়ো করেছিল 10ই মে 1933 সাল। সে গাড়ি করে জড়ো করেছিল সেই বইগুলো। সেখানে গাড়ি করে এসে নামলেন
একজন মানুষ, তিনি সেই সময় জার্মানির তুখোর বক্তা, হিটলারের প্রচার সচিব জোসেফ গোয়েবেলস, তিনি সেই জড়ো করা বইয়ের সামনে একটা জ্বালাময় বক্তৃতা দিলেন। বললেন যা কিছু জার্মান বিরোধী সাহিত্য আছে সব পুড়িয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন জ্বালানো হলো এবং একের পর এক সেই আগুনে নিক্ষেপ করা শুরু হলো বই। প্রথমে যার বই ওই আগুনে ছুঁড়ে ফেলা হলো, তিনি জার্মানের মানুষ, সারা বিশ্বকে শুনিয়েছিলেন সাম্যবাদের কথা, কার্ল মার্কসের বই। তারপর সেই আগুনে ছুঁড়ে ফেলা হলো কার বই? ব্রেখটের বই, যিনি বলেছিলেন ভুখা মানুষ ধরো বই, ওটা তোমার হাতিয়ার। ওই আগুনে পুড়তে লাগলো এরিক মারিয়া রেমাক, ওই আগুনে পুড়তে লাগলো আইনস্টাইন, ওই আগুনে পুড়তে লাগলো ওপেনহাইমার, ওই আগুনে পুড়তে লাগলো রবীন্দ্রনাথ ঠাকুর। জার্মানি সেদিন বই পোড়ানো হয়েছিল, যা কিছু জার্মান বিরোধী সাহিত্য বলে সমস্ত বিজ্ঞান সাহিত্যকে সেদিন পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু আমাদের দেশে বই পোড়ানো হয় না, কিন্তু খুব সন্তর্পণে সরকারি উদ্যোগে যা কিছু সত্য ইতিহাসকে সিলেবাস থেকে মুছে দেওয়ার চক্রান্ত কিন্তু চলতেই থাকে। তাই বই পড়তে হবে, সিলেবাসের বাইরে আরো বই পড়তে হবে। এখন যদি আমি বলি, এই যে আমার সামনে যত ছাত্ররা রয়েছে তাদের যদি বলি যে ধরো এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমরা যখন এখানে উপস্থিত আছি, এই মুহূর্তে স্কুল গেটে এসে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা কি করবে? যদি শোনো যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, তার সঙ্গে কাজী নজরুল ইসলাম আছে, তার সঙ্গে তারাশঙ্কর আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, আবার শুনলে হুমায়ুন আহমেদ এসে তার পাশে দাঁড়িয়েছে, কিংবা শুনলে তার পাশে সুনীল গাঙ্গুলিও এসে দাঁড়িয়েছে এই স্কুলের গেটে, তাহলে তোমরা কি করবে? তোমরা ছুটবে, তোমরা গিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়ে অটোগ্রাফ নেবে, সেলফি তুলবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আমি বলবো যে ওই ঝাঁপিয়ে পড়াটা তোমাদের লাইব্রেরিতে ঝাঁপাতে হবে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল বা তারাশঙ্কর, বিভূতিভূষণরা আছে। অর্থাৎ পড়তে হবে বই, বইয়ের মধ্যেই তাদের পাবে এবং নিজেদের কিন্তু বড় করে তুলতে হবে। অর্থাৎ একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে বাচ্চাদের যত্ন করে আমরা যখন পড়াশোনা করি, কোনো নির্দিষ্ট আমার বাবা মা হিসেবে আমার যা ইচ্ছে সেটা সন্তানের উপরে চাপিয়ে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। বাবা মাকে দেখতে হবে, বুঝতে হবে যে ওই সন্তানের মধ্যে কি লুকিয়ে আছে, কি সম্পদ লুকিয়ে আছে, সেটাকে বুঝে তাকে সেভাবে বড় করে তুলতে হবে। একটা চিত্রকর সারা পৃথিবী বিখ্যাত হতে পারে, একজন রান্না করে সে পৃথিবী বিখ্যাত হতে পারে। যা কিছু আমরা করি সেইটা যদি আমি মন দিয়ে করি, আমি যদি সময় দিয়ে করি, আমি যদি ভালোবাসা দিয়ে করি, তাহলেই সেটাই আমি কিন্তু দক্ষ হয়ে উঠতে পারবো এবং সমাজকে কিছু দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার।